কলকাতা পুলিশ নিজেই ফেঁসে বসে আছে। একটু আগেই আমি পেয়েছি ইডি সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর পুলিশ দপ্তরের বিরুদ্ধে। মনোজ ভার্মা, রাজীব কুমার ব্যাগটা গোছান। রাজীব কুমার, মনোজ ভার্মারা ব্যাগ গোছাও, এবার প্যাকিং করার সময় এসে গেছে। দেখুন, আজকে গোটা দেশের নজর কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের দিকে ছিল। কেননা সেইখানে আজ ফয়সালা হতো যে ইডি সত্যিই কি এবার নড়ে চড়ে বসেছে। আমরা দেখছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ এবং প্রশাসনকে নিয়ে এই দেশের নিয়ম কানুন সংবিধান সমস্ত কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে চূড়ান্ত বেয়াদবির রাস্তাটা বেছে নিয়েছেন। এখন এটাই কি নিউ নর্মাল? নরেন্দ্র মোদী, অমিত শাহরা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে জব্দ? তিনি যাই করুন, যতটাই আইন ভঙ্গ করুন এবং বেয়াদবি করুন, আলটিমেটলি নরেন্দ্র মোদী, অমিত শাহর কিছু করার ক্ষমতা নেই? দেশের সংবিধান স্বীকৃত সংস্থাগুলোর কিছু করার ক্ষমতা নেই? নাকি এবার সময় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও বুঝিয়ে দেওয়া যে আপনি আইনের ঊর্ধ্বে নন? এই দেশে শেষ কথা বলবে আইন এবং আদালত, সেটার দিকেই সকলে তাকিয়েছিল। আর তাই আইপ্যাক কাণ্ড নিয়ে আজকে মহামান্য সুপ্রিম কোর্টে ইডির কি মুভ হয় সেটার দিকে সকলে তাকিয়েছিল। এবং সেখানে স্পষ্টভাবে দেখা গেল যে একটি নয়, দুটি জোড়া মামলা দায়ের করা হয়েছে। এবং দুটি মামলার ক্ষেত্রেই কিন্তু পার্টি করা হয়েছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে রাজীব কুমার, একদিকে মনোজ ভার্মা এবং অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে। এবং সব থেকে বড় কথা, পশ্চিমবঙ্গে যে আইনের শাসন চলছে না, আইন যাদের রক্ষা করার কথা তারাই বারবার আইন ভঙ্গ করছে, এই জায়গাটা মহামান্য সুপ্রিম কোর্টের সামনে নিয়ে আসা হলো। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করলো ইডি, যুক্ত করা হলো মুখ্যমন্ত্রী, কলকাতা সিপির নাম। এখানে একদম নিউজের মধ্যে যে অংশটা রয়েছে সেখানে দেখুন, আইপ্যাক কাণ্ডে রাজ্যের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করলো ইডি। সোমবার একটি মামলা ইডির তরফে দায়ের করা হয়েছে। অপর মামলাটি দায়ের করেছেন ইডির 3 আধিকারিক, নিশান্ত কুমার, বিক্রম আহলাদ এবং প্রশান্ত চান্ডিলা। এই প্রশান্ত চান্ডিলায় বেসিক্যালি যখন মুখ্যমন্ত্রী সেখানে সিপি, সেখানে ডিজিকে নিয়ে ঢুকে পড়েন এবং ফাইল কেড়ে নিচ্ছেন, মোবাইল, ল্যাপটপ সমস্ত কিছু কেড়ে নিচ্ছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুরো কমিউনিকেশনটা এই প্রশান্ত চান্ডিলা ইনিই করেছিলেন। দুটি মামলাতেই রাজ্যের পাশাপাশি যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশ কমিশনার সিপি মনোজ কুমার ভার্মা এবং কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ প্রিয়ব্রত রায় ও সিবিআইকে। দেখুন, সিবিআইকে এখানে যে টেনে নিয়ে আসা হচ্ছে, কলকাতা হাইকোর্টের যে পিটিশন ছিল সেখানেই আমরা দেখেছি। এবং সেখানে পরিষ্কারভাবে ইডি যেটা জানাচ্ছে যে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ ওতপ্রোতভাবে এই ক্রিমিনাল যে অফেন্সটা হয়েছে তার সঙ্গে যুক্ত রয়েছে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়ে তিনি এই কাজটা করিয়েছেন। ফলে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের কাছে যদি এফআইআর করা হয় এবং তাদেরকে তদন্তভার দেওয়া হয়, তদন্ত যে কি হবে সেটা বোঝাই যাচ্ছে। আদৌ কোনো তদন্ত হবে না, পুরো ব্যাপারটা ধামাচাপা দেওয়া হবে এবং এখানে আইনকে বুড়ো আঙুল দেখানো হবে। তাই পুরো প্রসেসটাই সিবিআইয়ের হাতে ট্রান্সফার করা হোক এবং সেইখানে কিন্তু মামলাটি সিবিআই কন্টিনিউ করুক। এবং এখানে যেটা সবথেকে বড় কথা, পিটিশনে তারা বলছে আইন নিজের হাতে নেওয়ার একটা প্যাটার্ন তৈরি করছেন মমতা। অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র আইপ্যাক কাণ্ড নয়, এটা শুধুমাত্র প্রতীক জৈন কাণ্ড নয়, এটা সেদিনকে ওই লান্সডাউনের বাড়িতে যেটা হয়েছে বা আইপ্যাকের অফিসে যেটা হয়েছে শুধুমাত্র সেই কাণ্ড নয়, এটা ওভারঅল পশ্চিমবঙ্গের একটা প্যাটার্ন। দুটো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি নোট করে রেখেছি যেটা এই পিটিশনে দেওয়া হয়েছে। 1 নম্বর পয়েন্ট যেটা বলা হচ্ছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত মুখ্যমন্ত্রীর পছন্দসই না হলে বা তাতে তার দল, তার মন্ত্রী বা ঘনিষ্ঠ আধিকারিকদের বিরুদ্ধে তথ্য উঠে আসার সম্ভাবনা থাকলে তখনই এই ধরনের হস্তক্ষেপের প্যাটার্ন দেখা যাচ্ছে। অর্থাৎ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। সেটা সন্দেশখালিতে শেখ শাহজাহানের কাণ্ডই হোক বা অন্যান্য জায়গায়, মুখ্যমন্ত্রী যখনই দেখছেন তিনি, তার দল, তার ঘনিষ্ঠকেও এখানে বিপদে পড়ে যেতে পারে, তার বিরুদ্ধে দুর্নীতি তদন্তের প্রমাণ উঠে আসতে পারে, তখনই সেখানে হস্তক্ষেপ করছেন এবং সেটাকে আটকানোর চেষ্টা করছেন। অর্থাৎ কন্টিনিউয়াস অফেন্সের মধ্যে রয়েছেন, পুরো প্রসিডিওরটাকেই কিন্তু ঘেঁটে দিচ্ছেন মুখ্যমন্ত্রী, এই ভয়ঙ্কর অভিযোগ করে আনা হচ্ছে। এবং 2 নম্বর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, মুখ্যমন্ত্রী এই যে অন্যায়টা করছেন সেইটার সঙ্গে অন্য কেউ জড়িত নয়। পশ্চিমবঙ্গে এমন এক মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আইন রক্ষার দায়িত্বে যারা থাকা ব্যক্তিরাই গুরুতর অপরাধে মদদ দিচ্ছে।
ভাবা যেতে পারে? পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশকে ক্রিমিনালে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই ভয়ঙ্কর অভিযোগ কিন্তু নিয়ে আসা হচ্ছে। ফলে এই মামলার যে অত্যন্ত গুরুত্ব থাকতে চলেছে এবং সুপ্রিম কোর্টে এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নবান্ন প্রশাসনকে যে বড়সড় ধাক্কা খেতে হবে, সেই জায়গাটা কার্যত এস্টাবলিশ হয়ে যাচ্ছে। এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এখানে উঠে আসছে, সেটা হচ্ছে যে অনেকেই বলছেন যে এগুলো তো নামকা ওয়াস্তে হচ্ছে, এগুলো তো গট আপ গেম চলছে। কেননা ইডি ইন সুপ্রিম কোর্ট, আইপ্যাক কাণ্ড সিজিআই এর এজলাসে মেনশনের সুযোগ পেয়েও কেন বিরত থাকলো ইডি? এই যে মামলাগুলো হয়েছে এগুলো ইমেলের মাধ্যমে ইডি সেগুলোকে দায়ের করেছে, ঠিক আছে, কিন্তু সুপ্রিম কোর্টের একটা নিয়ম রয়েছে বা যে কোনো কোর্টেরই একটা নিয়ম রয়েছে, সেটা প্রধান বিচারপতির সামনে এগুলোকে মেনশন করা যে দ্রুত শুনানি করা হোক। সেই জায়গাটা কেন ইডি করলো না? তাহলে কি এটা গট আপ? বা আগের দিন নিয়েও অনেকে প্রশ্ন করছেন যে ইডির কাছে গেল, সমস্ত কিছু ছিনতাই করে নিয়ে চলে এলো মমতা বন্দ্যোপাধ্যায়, তা সত্ত্বেও ইডি কিছু করলো না। আসলে কি গট আপ গেম চলছে? সেই প্রশ্নের উত্তরটা পড়ে দিচ্ছি, আগে এই জায়গাটা বলি। দেখুন, ইডির যেটুকুনি বক্তব্য পাচ্ছি বা অফিসিয়ালি তো এটা নিয়ে কেউ মুখ খুলবে না, বিভিন্ন সূত্র থেকে যে তথ্য উঠে আসছে সেটা হচ্ছে যে আগের দিন কলকাতা হাইকোর্টে যে শুনানিটা বানচাল করে দেওয়া হয়েছে এবং তৃণমূলের যে লিগাল সেল রয়েছে, আইনজীবী যাদের আইনের পরিভাষাটা সব থেকে ভালো বোঝার কথা, তারা দায়িত্ব নিয়ে লোক ডেকে নিয়ে এসে জায়গাটাকে ভণ্ডুল করে দিয়েছে এবং পরিস্থিতি এতখানি জটিল হয়ে গেছে যে মহামান্য বিচারপতি যিনি ছিলেন, সেই শুভ্রা ঘোষ, বা পরবর্তীকালে যখনই প্রধান বিচারপতির কাছে যাওয়া হয়েছে, তারা কিন্তু এই গন্ডগোল দেখার পরও যারা গন্ডগোল করেছেন তাদের শাস্তির আওতায় সেই দিনকে অন্তত নিয়ে আসেননি। তার মানে কি পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা এমন একটা জায়গায় গেছে যে চোখের সামনে এরকম অন্যায় হয়ে যাওয়ার পরও বিচার ব্যবস্থাও সেখানে কোথাও গিয়ে প্রভাবিত হয়ে যাচ্ছেন বা তার বিরুদ্ধে স্টেপ নেওয়া যাচ্ছে না? এই রকম যদি পরিস্থিতি হয়, সেটাকে কিন্তু খুব সূক্ষ্মভাবে হ্যান্ডেল করতে হবে, খুব সুচারুভাবে হ্যান্ডেল করতে হবে এবং মহামান্য সুপ্রিম কোর্টের সামনে সেটাকে প্লেস করতে হবে। তো এই জায়গায় আগামী 14 তারিখের হিয়ারিং রয়েছে। এখন মহামান্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করা হয়েছে, সেই মামলা অ্যাকসেপ্টেড হয়েছে। এখন সেখানে যদি আপৎকালীন ভিত্তিতে শুনানির কথা বলা হয় এবং সেটা কোনো রকমের রিজেক্ট হয়ে যায়, কেননা অনেক জায়গা থেকে অনেকভাবে প্রভাব খাটানোর চেষ্টা চলছে, তাহলে কি আলটিমেটলি পরবর্তী ক্ষেত্রে মামলার জন্য সেটা একটা গুরুত্বপূর্ণ স্টেপ হয়ে যাবে? কেননা এমনিতেই মিডিয়া ন্যারেটিভ তৈরি করার, অনুপ্রাণিত মিডিয়াকে দিয়ে চেষ্টা চলছে। সুতরাং সেই জায়গাটাই কিন্তু রিস্ক নেওয়া ঠিক হবে না। তাই ক্যালকুলেটিভ ওয়েতেই কিন্তু এটা ইডি এগোচ্ছে, এই জায়গাটা কিন্তু একটা বিভিন্ন সূত্র থেকে আমরা খুঁজে পাচ্ছি। এবার আর একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, আমি গতকালও এটা নিয়ে কথা বলেছিলাম আপনাদের সামনে, যে সেদিনকে গেল মুখ্যমন্ত্রী, যাওয়ার পর কার্যত ডাকাতি করে নিয়ে চলে এলো, কিন্তু তা সত্ত্বেও ইডি আধিকারিকরা সেটাতে বাধা দিলেন না কেন? যেটা বিজেপিপন্থী অনেকে বলছেন যে চুলের মুঠি ধরে তো অ্যারেস্ট করার দরকার ছিল, তারপরও কেন করেনি? সেখানে গিয়ে সিপি বা ডিজিকে নিয়ে গিয়ে গুন্ডামি করবে, ডাকাতি করবে, আর ইডি বসে বসে আঙুল চুষবে, এটাই তো গট আপ। এইটা নিয়ে গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও মুখ খুলেছিলেন। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, একবার তার কথাটা শুনুন, তারপর আসছি তার ব্যাখ্যায়। এখন প্রতীক জৈন বলে আরেকটা ডাকাত ব্রোকার তার মালিক হয়েছে। আপনি দেখেছেন এই মুখ্যমন্ত্রী সেদিন কিভাবে কোমরে কাপড় গুজে ঝগড়া করার মতো এবং যে ভাষায় তিনি কথা বলছিলেন, যেভাবে তিনি গেলেন ওখানে, আমি ধন্যবাদ জানাবো ইডির লোকেদের আর সেন্ট্রাল ফোর্সকে। অনেকেই বলছেন কি হলো কি হলো, অনেক বিশ্লেষক সন্ধ্যাবেলা টক শোতে বলছেন প্রস্তুতির অভাব ছিল, ঢুকতে দেওয়া উচিত হয়নি। আমি বলেছি যা করেছে ইডি ঠিক করেছে। 21 সালে ভালো পায়ে ব্যান্ডেজ বেঁধেছিলেন কে? হুইল চেয়ারে চড়েছিলেন কে? সহানুভূতি দেখিয়ে ভোট নিতে চেয়েছেন। নন্দীগ্রামের মানুষ হুইল চেয়ারকে বিশ্বাস করেনি, তো গোটা বাংলায় কিছু মানুষ বিশ্বাস করেছিলেন যে যাক বাহাতে শেষবারের মতো একবার দিয়ে দিই, হুইল চেয়ারে ঘুরছে। ওই দিন উনি চেয়েছিলেন যাতে ইডি উনাকে ধাক্কা ধাক্কি করে, ইডির বিরুদ্ধে মামলাও করতেন, আর সাথে সাথে উনার বাড়ির কুকুরকে যেখানে ডায়ালিসিস করতে নির্মল মাঝি নিয়ে যায়, পিজি হসপিটাল, যেখানে চোরেরা উঠবেন ওয়ার্ডে শুয়ে থাকে,
কালীঘাটের কাকু কাকু সেখানে সেখানে মমতা ব্যানার্জি শুয়ে পড়তেন আর আপনাদের বলতেন বাংলা আক্রান্ত। শুনলেন বন্ধুরা শুভেন্দু অধিকারীর বক্তব্য। অর্থাৎ ইডিকে একটা আপাতভাবে দোষী মনে হলেও ব্যাপারটা কিন্তু তা নয়। ইডি কিন্তু এবার ছেড়ে দেওয়ার মতো জায়গা নেই, কিন্তু তা সত্ত্বেও অনেক দিক অনেক ক্যালকুলেশন করে তাদের এগোতে হচ্ছে এবং সেই এগোনোর মাঝখানে তারা কিন্তু কোনো জায়গায় কোনো ফাঁক ফোকর রাখতে চাইছে না। এবং এবং যেভাবে পুরো কেসটাকে সাজানো হচ্ছে সেটা শুধুমাত্র ওই আইপ্যাক কাণ্ড নয়, সেটা শুধুমাত্র ওই সেদিনের পার্টিকুলার ন্যারেটিভটা নয়, সেদিনের পার্টিকুলার ঘটনা নয়, ওয়েস্ট বেঙ্গলে ওভারঅল যে সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে। এবং বোঝাই যাচ্ছে যে ইডির এই মুভটা থেকে আগামী দিনে ইডি আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে এবং তার আগে এই যে পথের কাঁটাগুলো রয়েছে সেগুলো তারা দূর করে ফেলতে চাইছে, এবং সেটাও আইনি রক্ষা কবচ নিয়ে। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়েই তারা কিন্তু এগোতে চাইছে, যাতে আগামী দিনে এই ধরনের কোনো কাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত এই রাজীব কুমার, মনোজ ভার্মারা করতে না পারে। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ কথা, যাদের আইন রক্ষা করার কথা তারাই এইভাবে আইন ভঙ্গ করছে এবং তাদের বিরুদ্ধে সরাসরি মামলা হচ্ছে। মহামান্য সুপ্রিম কোর্ট এবার কি আইনের আসল পাঠটা তাদের দিতে পারবেন? মামলার হিয়ারিং কখন হবে সেটা আমরা তাকিয়ে রয়েছি। আজকে হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, কেননা একটা অংশ বলছে যে এখানে এতগুলো পার্টি রয়েছে, তাদেরকে নোটিশ সার্ভ করার ব্যাপার রয়েছে, খুব তাড়াতাড়ি হলেও কাল বা পরশু এর হিয়ারিং হতে পারে। আবার পরশু যদি হিয়ারিং হয় মহামান্য কলকাতা হাইকোর্টে তার একটা হিয়ারিং রয়েছে, সুতরাং এখনই সেটা বলা যাচ্ছে না। তবে যখনই হিয়ারিং হোক, এই জায়গাটা যে অত্যন্ত একটা ক্রুশিয়াল পয়েন্ট হয়ে যাচ্ছে ইন্ডিয়ান লয়ের কাছে, ভারতীয় সংবিধানের কাছে, সেটা মহামান্য সুপ্রিম কোর্টও বুঝছে এবং সেই জন্যই মামলাটাকে অ্যাকসেপ্ট করেছে। এবং এটা যে একটা এসপার ওসপারের মামলা হতে চলেছে তা কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে, এবং সেই এসপার ওসপারের জায়গায় একটা জায়গাও কিছুতেই ছাড়তে চাইছে না, লুজ দিতে চাইছে না ইডি। এটা তাদের মনোভাব থেকে অন্তত স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন আপনারা এ নিয়ে? সত্যিই ইডি যে লড়াইটা করছে, যে কঠিন লড়াইটা করছে এবং যে প্রতিকূলতার বিরুদ্ধে লড়ছে, এখন সেই লড়াইয়ে সুপ্রিম কোর্টের স্বাদ কি তারা পাবে? মহামান্য সুপ্রিম কোর্টও কি বুঝতে পারছেন যে কি অন্যায়টা পশ্চিমবঙ্গে চলছে, কোন জঙ্গল রাজ্যে চলছে, এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়ে সেই জায়গাটা, আইন যে সব থেকে শক্তিশালী, মহামান্য কোর্ট যে সব থেকে শক্তিশালী, সেই জায়গাটা তারা এস্টাবলিশ করতে পারবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।